সামনেই 2024-এর লোকসভা ভোট। ইতিমধ্যেই কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে তৃণমূলের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে কিছু প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই একদম ময়দানে নেমে পড়েছে, প্রচার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আইনজীবী শম্ভুনাথ দে। তিনি কি বলছেন তার থেকে জানবো। গতকাল প্রার্থী তালিকা ঘোষণা হয়েছেন, নতুন প্রচুর মুখ, কি বলবেন, দেখে কি মনে হচ্ছে? যারা নতুন মুখ তারা তো হেলিকপ্টার থেকে নেবে রাজনীতি করতে এসছে। ওরা অ্যাকচুয়ালি মাঠে ময়দানে নেবে কোনোদিন রাজনীতি করেছে বলে আমার মনে হয় না। কারণ সিপিএমের রাজত্বে যখন বুথের যে লড়াই, সেই লড়াই এরা কোনোদিন দেখেনি, যার ফলে এরা নেতৃত্বে তোষণ করার ওপরে নির্ভর করে এবং নেতৃত্বের আশীর্বাদের ওপর এরা প্রার্থী হয়েছে। নেতৃত্বের জোরে, নেতৃত্বের সংগঠনের ওপর নির্ভর করে এরা যেতে হারা নির্ভর করবে। এদের নিজস্ব ব্যক্তিগতভাবে কোনো কিছু রাজনৈতিক করিশ্মা নেই। কালকে প্রার্থী তালিকায় একটি নতুন চমক এসেছে, ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানকে আমরা মাঠে ময়দানে দেখেছি, কিন্তু রাজ্য রাজনীতিতে নামতে চলেছে। ওনাকে তো আমরা মাঠে ময়দানেই পছন্দ করি এবং বাংলার মানুষও চায় যে উনি মাঠে ময়দানেই থাক এবং ক্রিকেট জগতের সঙ্গেই থাক। রাজনীতিতে এসে উনি কতটা সাকসেস পাবে সেইটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার যতটুকুনি আর কি ধারণা যে উনি যার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছেন তিনি পোড় খাওয়া রাজনৈতিকবিদ এবং তার সঙ্গে ধারের কাছে উনি রাজনীতির লড়াইয়ে পেরে উঠবে না। আমরা ভোটের আগে বা 2024-এর আগে নবীন প্রবীণ একটি দ্বন্দ্ব দেখছিলাম তৃণমূলের মধ্যে, আর সেখান থেকে একদম নবীন মুখ উঠে আসছে। দেবাংশু ভট্টাচার্য দাঁড়াচ্ছেন কার বিরুদ্ধে? তমলুকে দাঁড়াচ্ছে বিজেপির প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্য ময়দানে নামতে চলেছেন। আমার তো মনে হয় ওই নেতৃত্বের ওপর নির্ভর করে ওর লড়াই হবে, কারণ দেবাংশুর যা বয়স তাতে ও সিপিএমের রাজত্বে তৃণমূলের লড়াইয়ের সঙ্গী ছিল না এবং উনি কোনোদিন দেখেনি যে সিপিএমের রাজত্বের বুথ সামলাতে গেলে তৃণমূল কর্মীদেরকে এবং কংগ্রেস কর্মীদেরকে কিভাবে তাদেরকে কষ্ট এবং নানা রকম অন্যায় অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল, যার জন্যে ওনার লড়াই উনি ওপর থেকে নেমে এসে নেতৃত্বের আশীর্বাদে প্রার্থী হয়েছে। সুতরাং নেতৃত্বর সংগঠনের জোরে যদি উনি জিততে পারে জিতবে, নিজের কোনো ক্যারিশমায় ওনার জেতা সম্ভব না। আমরা ভোটের আগেই শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন স্লোগান দেখি, ঠিক এই বছরও 2024-এর লোকসভা ভোটের আগে একটি স্লোগান ঠিক না কিন্তু ব্যানার পড়ছে এরকমই, বাংলায় জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের করবে বর্জন এবং তৃণমূলই করবে বাংলা অর্জন। কি বলবেন? এখন এইখানে হচ্ছে বিরোধী বলতে গেলে ওনারা কাকে কাকে বুঝিয়েছে বলতে পারবো না, তবে এখানে এটা ঘটনাই যে বিরোধীদের মধ্যে এখন দুটো অর্গানাইজেশন আছে। একটা হচ্ছে যতদূর শুনছি বাম কংগ্রেস একটা জোটের একটা অর্গানাইজেশন, তারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং অন্যদিকে বিজেপিও একটা প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি বাম কংগ্রেস জোট সঠিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে তাহলে আমার মনে হয় এই গর্জন ফর্জন কোনো ধারের কাছে যাবে না। কংগ্রেস এমন একটা দল যার অতীত স্লোগান আছে, কংগ্রেস অর্থাৎ যার কোনো নেই শেষ। সুতরাং কংগ্রেস আগামী দিন মাথা তুলে দাঁড়াবে, এটা আমার যথেষ্ট ধারণা এবং বিশ্বাস। এর পাশাপাশি বর্তমানে আমরা দেখেছি বেশ দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়ে নেতা মন্ত্রীরা একের পর এক জেলে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে শাসক দল কতটা প্রতিদ্বন্দ্বিতা একদম কঠোরভাবে থাকতে পারবে বলে মনে হয়? দুর্নীতির ওপরে ভোট হয় না, ভোট হয় ম্যান মানি আর মাসুলের ওপর। যাদের অর্গানাইজেশন আছে, মানুষ তাদের সঙ্গে আছে এবং রাজনৈতিক পরিচালনা করবার জন্য যথেষ্ট অর্থ আছে, তাদেরকেই মানুষ ভোট বাক্সে সেই ভোট নিয়ে যেতে পারে। সাধারণ মানুষের ভোটের মিনিমাম মূল্য নেই, কারণ আমি ছোটোবেলায় দেখেছি যে আমাদের এখানে একজন বরিষ্ঠ ব্যারিস্টার ছিলেন ভোলা সেন, তিনি ভাতার থেকে এমএলএ নির্বাচিত হয়েছিল এবং রাজ্যের মন্ত্রী হয়েছিল এবং তৎকালীন যুগে ভাতারের গ্রামীণ চিত্র তিনি পরিবর্তন করে শহরের রূপ এনে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার পরবর্তী নির্বাচনে তিনি ভাতার থেকেই পরাজিত হয়েছিলেন। সেই জন্য উন্নয়নের ওপর
দুর্নীতির ওপর, এসবের ওপর কোনো দিন নির্বাচন হয় না। নির্বাচন হয় সংগঠনের ওপর, ম্যান মানি আর মাসুলের ওপর। সুতরাং যারা এইগুলো প্রপার ইউটিলাইজ করতে পারবে তারা নির্বাচনে জিতবে, আর যারা পারবে না তারা জিতবে না। তাহলে এখানে দাঁড়িয়ে সন্দেশখালীর ভবিষ্যৎ কি হতে চলেছে? সন্দেশখালী মাত্র লক্ষ ভোটের এদিক ওদিক। টোটাল বসিরহাট বিধানসভায় 8 লাখের ওপর ভোট আছে। সুতরাং শুধুমাত্র সন্দেশখালীতে কি হলো না হলো সেই 1 লাখের ভোট, টোটাল 8 লাখের ভোটকে কোনো রকমভাবেই সিদ্ধান্ত নিতে পারবে না। সেখানে দাঁড়িয়ে তো প্রার্থী ছিল যে নুসরাত জাহান, তার বদলে আবার নতুন প্রার্থী। তার বদলে যে নতুন প্রার্থী দিয়েছে সেটা সবথেকে উচিত প্রার্থী দিয়েছে, কারণ হাজী নজরুল উনি হচ্ছেন পলিটিক্যাল লোক, উনি রাজনীতি করার পর রাজনৈতিকবিদ। সুতরাং রাজনীতির জগতে রাজনীতির লোককেই লড়াইয়ে নামানো উচিত, এবং সেই হিসাবে উনাকে ওখানে দাঁড় করিয়েছে। এবং আমার মনে হয় যে উনি উপযুক্তভাবে রাজনৈতিকভাবে লড়াই করে ওই নির্বাচনে ওই বসিরহাট কেন্দ্র থেকে উনি জয়যুক্ত হয়েবেন। তো এদিকে দাঁড়িয়ে বলছেন রাজনীতির ময়দানে রাজনীতির লোককে নামানোই ভালো হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নামছে দিদি নম্বর 1-এর জনপ্রিয় অ্যাঙ্কার রচনা ব্যানার্জি। কিছু কিছু জায়গায় পলিটিক্যাল স্ট্যান্ড নিতে হয়। রাজনৈতিক স্ট্যান্ড বলতে গেলে যদি দলীয় কোন্দল থাকে, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে, মতাদর্শগতভাবে কোনো রকম ভুল বোঝাবুঝি থাকে, সেক্ষেত্রে এই রকম নন পলিটিক্যাল কোনো লোক দিলে সেই জায়গাগুলো থেকে রেহাই পাওয়া যায়। এইসব কারণে এইসব প্রার্থী নির্বাচিত হয়। যারা নির্বাচিত হবে দলীয় প্রতীকে, দলীয় অর্গানাইজেশনের ওপর, নেতৃত্বের আশীর্বাদের ওপর, এবং কাজ করবে সংগঠনের লোকরাই, ওনারা শুধু নামেই এমপি হিসাবে থাকবে। তো সেখানে এতদিনের রাজনীতির সাথে যুক্ত অর্জুন সিং ব্যারাকপুরে সেখানে প্রার্থী হিসেবে তিনি সিট পেলেন না। অর্জুন সিং সিট দিলেন না, সেটা তো যারা ডিসিশন নিয়েছে, সিদ্ধান্ত, তারা এটা ঠিক করেছে। তবে আমার যেহেতু ব্যারাকপুরে বাড়ি, সেহেতু আমি নিজস্ব ব্যক্তিগতভাবে আমার ধারণা আছে যে অর্জুন সিংয়ের ব্যক্তিগত কিছু সংগঠন আছে, এবং উনি যে দলেই থাক বা যে সংগঠনের সঙ্গেই থাক, তার নিশ্চয়ই কিছু প্রভাব নির্বাচনে পড়বে। এখন সেটা নির্বাচনের তবে কি তিনি বিজেপিতে আবার যোগদান দিতে পারবেন? কারণ বিজেপির সাংসদ ছিলেন তিনি। সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমার সঙ্গে তো ওনার সরাসরি কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি যতটুকুনি জানি উনি সংগঠনের লোক, এবং ওনার নিজস্ব বেশ কিছু সংগঠন আছে, এবং উনি এখন কোন পার্টিতে দাঁড়াবে, কি করবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তবে যে পার্টিতেই দাঁড়াক বা নাই দাঁড়াক, ওনার একটা প্রভাব নির্বাচনে পড়বে। সবশেষে একটাই প্রশ্ন, 42টি আসনে শাসক দল কটি আসন পেতে চলেছে বলে আপনি মনে করছেন? এবার ব্যাপার হলো, এইটা তো নির্ভর করবে সম্পূর্ণটাই যে বিরোধী যে 3টে শক্তি, তারা নির্বাচনের রাজনৈতিক কৌশল, লড়াইয়ের সংগঠনকে কিভাবে নির্বাচনে কাজে লাগাবে তার উপরে নির্ভর করবে। এখন পর্যন্ত যা আমরা বাস্তব চিত্রে দেখতে পাচ্ছি, এই অর্গানাইজেশনের দিক দিয়ে, সংগঠনের দিক দিয়ে তৃণমূল কংগ্রেসই অনেক এগিয়ে আছে। সুতরাং মনে হয় তারাই সবথেকে বেশি ভোট পাবে। কারণ হচ্ছে একটা মানুষের, সাধারণ মানুষ যারা খেটে খাওয়া একদম নিচু স্তরের মানুষ, তাদেরও ভোটের মূল্য এক, আর যারা সমাজের একদম ওপরের স্তরে বসে আছে তাদেরও মূল্য এক। এবার কিছু তো নির্বাচনের যেগুলো কাজে লাগে, যে স্বাস্থ্যসাথী বলুন বা যেগুলো রূপশ্রী, কন্যাশ্রী, এগুলোতে তো কিছু নিচু শ্রেণীর লোক উপকৃত আছেই। তারা তো আমার মনে হয় না যে অন্য কাউকে ভোট দেবে। সেই হিসাবে তৃণমূলই অনেকটা এগিয়ে আছে এখন পর্যন্ত। একদমই শুনছেন। সামনেই যেমনটা বলে রাখছি 2024-এর লোকসভা ভোট, ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। টানা পড়েন একদম রয়েছে, টান উত্তেজনা রয়েছে রাজ্য রাজনীতি নিয়ে। আর এরকম ধরনের সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভির পর্দায়। কলকাতা থেকে ক্যামেরায় বিক্রমের সাথে ঋতুপর্ণা রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।